বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে অরু। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর আর চোখে অরুকে বারবার দেখছে। অরুর এই অবস্থা দেখে বা অরুর চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে কিনা জানা নেই, কিন্তু অরুর বিবস্ত্র শরীর দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। রাত 12টা থেকে 3টে অবধি অরুকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি শান্তি নাই অয়নের। তার এখন আবার চাই অরুকে। এক রাত নয়, প্রতি রাতে চাই এখন থেকে। তৃতীয় সিগারেটের শেষ নামিয়ে আবার অরুকে নিজের কাছে টেনে নিল অয়ন। ভালোবেসে না, ভোগের তাড়নায়। আর অরুর তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়ার। চুপচাপ চোখের পানি ফেলছে সে। সে শুধু একটাই কথা ভাবছে, এখন যে বাসর রাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়। ভোরের দিকে অয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়লে অরুর বুকের উপর, আর অরু কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলো। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে অরু। পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পেটিয়ে ছেড়ে দেওয়া। পরনে বেশি ভারী সোনার গহনা নয়, বরং ছোট্ট একটা সোনার কানের দুল, সোনার চেন, আর হাতে চিকন দুটো চুড়ি। বিয়েতে শ্বশুর পক্ষে থেকে যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয়, কিন্তু সময় আগে ওর লাল গোল্ডেন রং এর কাতান শাড়ি বা গা ভর্তি সোনায় আবৃত ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুরবাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হলো, হুট করে তার ননদ এসে বলল, অহনা, এই যে নতুন ভাবি, শুনুন, ভাইয়া বলেছে এই এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে। এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নাও। অরু অহনার কথা শুনে চুপচাপ মাথা নড়ালো। অহনার সাথে সাথে অরুর কানের কাছে এসে আবার বলল, অহনা, হট কিছু পরে নিও তো জলদি। অহনার কথা শুনে অরুর শরীরটা কেমন শিরাশির করে উঠল। এটা কি বলে গেল তার ননদ? নিমেষেই অরু ভুরু কুঁচকে নিল আর অহনা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। অরুর বয়স কেবল 19, যদিও আজকালকের আধুনিক যুগের এই বয়সে মেয়েরা বাসর রাতের এ টু জেড সব জেনে যায়, কিন্তু অরু এ সম্পর্কে ভীষণ কাঁচা। বাসর রাতে কি হয়, কিভাবে হয়, বর তার সাথে বউয়ের সাথে কি কি করে, এইসব বিষয়ে অরু কিছুই জেনে উঠতে পারেনি তার আগেই। তাই বিয়ে ঠিক করে দিয়েছে তার সৎমা। স্বামী নামক লোকটা কেমন, তার মন মানসিকতা কেমন, কিছুই জানা নেই তার। এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখনো অবধি অরুর অজানা। তার উপর বাসর রাতে সে কি করবে তার সাথে তাই নিয়ে টেনশন। তার উপর ননদের এমন কথা। এই নানান টেনশনের মাথায় নিয়ে ননদের কথা মতো ভারী শাড়ি গহনা খুলে লাল একটা জামদানি পরে নিল সে, আর সাথে নিজের মায়ের অল্প কিছু গহনা। খাটে বসে রীতিমতো কাঁপছিল বেচারি। এর মাঝেই বুঝতে পারল কেউ ঘরে ঢুকেছে। ওরও বুঝতে বাকি রইল না এটা তার স্বামী। অরু চোখ তুলে যেই না তার দিকে তাকালো, অরুর চোখ জোড়া যেন নিমেষেই পরম শান্তি পাবে না কেনই, এত সুদর্শন একজন পুরুষ তার সামনে, আর সে কিনা তারই স্বামী। প্রেমে পড়ে গেছে অরু এক নিমেষে। লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। নিষ্পলকভাবে তাকিয়েছিল অরু তার স্বামীর দিকে। তারপর হুট করে এই বাড়ি আসার আগে দাদির শেখানো কথা মনে পড়ে যেতে অরু খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেয়ে তাকে সালাম করলো। তাৎক্ষণিক অয়নের হাত থেকে নিজের প্যান্টের পকেট ওয়ালেটটা বের করে নিল সে। তারপর অরুকে কিছুটা টেনে উঠিয়ে ওয়ালেট থেকে 1,000 টাকার 10টা নোট, মানে 10,000 টাকা বের করে অরুর হাতে দিল। অরু অবাক। অবাক চোখে সে তার স্বামীর দিকে চেয়ে আছে আর ভাবছে যে দাদি শাশুড়ি তাকে বলেছিল বাসর রাতে স্বামী যা দিবে খুশি মনে গ্রহণ করতে, কিন্তু টাকা কেমন যেন লাগলো অরুর কাছে। কারণ যে তার ভাবির কাছে শুনেছে যে উপহার দেয় স্বামী তার স্ত্রীকে, কিন্তু টাকা কি বাসর রাতে উপহার হয় নাকি, নাকি টাকা উপহার হতে পারে বাসর রাতে? প্রশ্ন তো নিজেকে করে বসলো অরু, কিন্তু এর উত্তর তার নিজের কাছে জানা নেই। অরুর এসব ভাবনাকালে অয়ন কিন্তু অরুর ভালোভাবে দেখে নিয়েছে। হ্যাঁ, খুব ভালোভাবে। অয়ন তার স্ত্রী এর চেহারা, বডি স্ট্রাকচার, ফিগার ভালো মতো অবজার্ভ করে নিয়েছে। সেই চেহারা, সেই ফিগার, দুধে আলতা গায়ের রং, লম্বা সিল্কি চুল, আর ফিগার তো সেই হট। ব্যাস, অয়ন আর সেই পছন্দ হয়েছে তার বউকে।
অয়ন বড়লোক বাপের একমাত্র ছেলে। বোন আছে দুটা, একজন বড়, নাম আরোহী, আর ছোট বোনের নাম অহনা। অয়ন পেশায় বাংলাদেশ বৃহৎ হাসপাতাল অ্যাপেলো হাসপাতালের সিএফও। মেয়েদের যে ভালোবাসার পাত্র মনে করে না, ভোগ্যপণ্য মনে করে। যদিও সেটা মনে করার পিছনে তার যথেষ্ট কারণ আছে। তার সে কারণ না হয় পরেই জানাই দিব, এখন না। কাজের চাপে কখনো মেয়েদের দিকে অত নজর দেওয়ার সময় হয়ে ওঠে না, তাই মেয়েদের ভোগপণ্য মনে করলেই তাদের ভোগ করার মতো ইন্টারেস্ট অয়নের জমেনি। কখনো কোনো মেয়ের দেখে এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার। আজ প্রথম, তাও অরুকে দেখে। বয়স 28 অয়নের, মানে অরুর থেকে 9 বছরের বড় সে। কিন্তু বিয়েটা এক প্রকার জোর করেই দিয়েছে অয়নের বাবা মিস্টার নিশাদ হোসেন তাকে। কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়েছে বিয়ের। সংসারে মন নাই তার ছেলের, তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে অয়নের। তাই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিল। যদিও বিয়ের আগে অরুর ছবি দেখেছে অয়ন, কিন্তু অরু বাস্তবে আজ অয়নকে সে মুগ্ধ করেছে, হোক সেটা শারীরিকভাবে। তার ছবিতে তো করেছিল না। অরুর ভাবনায় ছেদ পড়ল অয়নের প্রশ্নে। অয়ন, নাম কি তোমার? অরু, জি, আরিশা জামান। অয়ন, ডাকনাম তোমার? অরু এবার অবাক চরম শীর্ষে। তার স্বামী কিনা তার নামই জানে না। অরু, জি অরু। অয়ন, আরিশা হোসেন। অরু, নট জামান, মাইন্ড ইট। অরু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অয়নের দেওয়া টাকাটা ধীর পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। এরই মাঝে অয়ন অরুকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরেকবার পর্যবেক্ষণ করে নিল। হ্যাঁ, এই মেয়েকে তার চাই, এখন এই মুহূর্তে। কামনার তাড়নায় তাকে মুহূর্তে যেন গ্রাস করে ফেলেছে। পলকেই সে অরুর পিছে গিয়ে দাঁড়ায়। অরু যেই না পিছন ফিরতে যাবে, অয়নের সাথে ধাক্কা খেল। ভয় পেয়ে গেল সে। অরু কিছু বুঝে ওঠার আগে অয়ন আর দেরি না করে অরুকে কোলে তুলে নিয়ে বিছানায় ঠাস করে নামিয়ে অরুর উপর নিজের গায়ের ভর ছেড়ে দিল। অয়ন অরুর কাঁধে ঠোঁট বুলাচ্ছে, আর অরু ভয়ে কাঁপছে, অনেক ঘামছে এসি অন থাকার পরেও। বাসর কি তাহলে এমনই হয়? এ রাতে স্বামী কোনো কথাই বলে না, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না। এখন কি হতে চলেছে তাহলে অরুর সাথে? অরু ভয়ে হু হু করে কেঁদে উঠল। অয়নের কানে অরুর কান্না যায়নি, বা হয়তো সে শুনেও না শোনার ভান করে তখনই অরুর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অরু সে জানে এটা লিপ কিস, মুভিতে দেখেছে তো। কিন্তু সেখানে দুজন মানুষ পরম ভালোবেসে পরম আপন হয়ে তো এমন করে, কিন্তু তার বরের এমন করার মাঝে তো কোনো ভালোবাসা নেই। আর সে সে তো স্বামী নামক লোকটা এখনো ঠিকমতো পার্সনও চিনতে পারেনি। তার উপর সে তো লিপ কিস করাতে পারে। দম আটকে আসছিল তার, হাত পা ছুটতে লাগলো সে। কিন্তু অয়নের তো এখন অরুকে চাই, সে যেই করে হোক। তার উপর অরু তার স্ত্রী। প্রায় 10 মিনিট এভাবে কিসের মাধ্যমে নিজেকে আরও উত্তেজিত করে নিল অয়ন। তারপর অরুর ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। অরু চিৎকার দিয়ে আরও জোরে কান্না শুরু করলো। অরুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। অয়ন অরুর চিৎকার শুনে অরুর মুখ চেপে ধরল। অয়ন, ইস, চুপ, আস্তে, এত কান্না করার কি আছে? অরুর কান্না আরও বেড়ে গেল। অয়ন এবার ভ্রু একটা উঁচু করে অরুর দিকে তাকায় আছে, না অরুর মুখের দিকে, কিন্তু না অরুর বুকের দুদিকে। তারপরে যেই না শাড়ির আঁচল সরাতে যাবে, অরু বলে উঠল, অরু, কি করছেন আপনি? আমার খুব ভয় করছে, আমাকে প্লিজ একটু সময় দিন, আমি এগুলো বুঝে উঠতে পারছি না, আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে। অয়নের এবার মেজাজ বিগড়ে গেল। বলে কি এই মেয়ে? অয়ন, বাবা এত গুছায় কথা বলতে পারো, কিন্তু লাভ নেই। এই বলে অয়ন আর 1 সেকেন্ড অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল অরুর উপর। অরুর শরীর থেকে শাড়িটা টেনে খুলে ফেলে দিল। ভোরের আলো চোখে পড়ার ভাবনার জগৎ থেকে ছেদ পড়ল অরুর। নির্ঘুম সারা রাত কাটিয়ে অরু, কিন্তু তার বুকের উপর অয়ন এখনো অঘরে। অরুর শরীর খুব ব্যথা করছে, সরাতে চাচ্ছে সে অয়নকে তার বুক থেকে, কিন্তু সরাতে পারছে না। খানিকক্ষণ চেষ্টার পর সে সক্ষম হলো। অয়ন পাশ ফিরে ঘুমালো। অরু ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে মিনিমাম শক্তি নেই। থাকবেই বা কী করে? বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে রাত 11টায় বাড়ি ফিরছিল তারা। বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায়নি। এর উপর খালি পেট, তার উপর বরের শারীরিক অত্যাচার।
ওরু কান্না করল না। কান্না করার শক্তি নেই এখন তার। বিছানা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। তখন বাজে সকাল ৬টা। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করল অরু। না, শরীরে খুব কম সংখ্যক জায়গায় আগের মতো ক্লিন আছে, আর বাকি সব জায়গায় দাগ, রক্ত জমাট বাঁধা। না, দাগ বললে ভুল হবে, এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন, কামড় খামচির দাগ না, এগুলো আদর অয়নের। ১ ঘন্টা পর শাওয়ার নিল অরু। তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মণিপুর তাঁত শাড়ি জড়িয়ে নিল। রাতে গহনাগুলো পরেনি। হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি পরে নিল। 3/4 ব্লাউজ আর চুড়িতে হাতের দাগগুলো ঢেকে গেল, আর শাড়িতে তো বুকের সারা শরীরের দাগ ঢেকে গেল। ভেজা চুলগুলো দিয়ে পিঠের দাগগুলো ঢেকে গেল। বাদ সাধল ঠোঁটের সেই দাগটা। লোয়ার লিপসে রক্ত জমাটটা বেঁধে লাল টুকটুকে হয়েছিল ফুলে। হ্যাঁ, এখানেই তো গতকাল তার বর কামড় বসিয়েছিল। কোনো উপায় নেই, অরুর স্বামীর দেওয়া এই দাগ ঢাকার। তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে অরুর। বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়িতে 7টা 15 বাজে। কেউ কি উঠেছে বাড়ির? কোনো সাড়া শব্দ পাচ্ছে না অরু। দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে, সে যে ঘর থেকে বের হবে কি হবে না। বের হয়ে কি বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে? কি ভাববে সবাই যে নতুন বউ বাড়ি আসছে, একদিনও হয়নি এখনই খাই খাই করে করছে। এখন নানান কথা ভাবতে থাকলো অরু। কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নেমে যা ভাবছিল তাই। কেউ এঠো নেই, শুধু বাড়ির কাজের বুয়া ছাড়া। যে যার ঘরে কাজ করছে। অরুর দিকে তাকানোর সময় নেই কারো। আজ অরুর শাশুড়ি যদি থাকতেন, তাহলে তার নজর ঠিকই হয়তো অরুর পড়ত। কিন্তু তার শাশুড়ি নেই, শুনেছিলাম মারা গেছে। কিন্তু মারা গেলেও তো তার প্রশংসা একবার না একবার ওঠার কথা। কই, কেউ বলে না তাকে নিয়ে কিছু। তার উপর বাড়িতে এক ছবি টাঙানো, কিন্তু অরুর শাশুড়ির কোনো ছবি নেই। নাকি হয়তো আছে, অরুর চোখে পড়েনি। পড়বেই বা কীভাবে? অরু তো ভালো করে বাড়িটা দেখেই নি এখনো। আশা থেকে নিজের ঘরে। সেলিনা, আরে নতুন বউ এত সকাল সকাল এইখানে কি? কিছু কইবা? ওরু জি মানে ওরু মাথা নিচে করে ফেলে। সেলিনা, কও কও, কিছু লাগবো নি? শরম কইরো না। ওরু মাথা নিচু করে বলল, খালা, আমার হাসপাতালে মনমরা হয়ে বসে আছে জয়া। আজ বাকি দিনের তুলনায় আগেই এসেছে হাসপাতালে। সিজার ছিল একটা। কাজ সেরে কেবল এসে বসলো নিজের কেবিনে। কিছুতেই তার মন বসছে না। ঘড়ি বসবে বা কি? গতকাল সারাদিন অয়নকে দেখেনি সে। লোকটা কেন গতকাল আসলো না? সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে জয়ার চলে না? বড্ড বেশি ভালোবাসে যে অয়নকে। ঘড়ির দিকে নজর গেল, কেবল 7টা 40 বাজে। অয়ন তো 9:30টায় রোজ আসে। ঠিক 9:30, 1 মিনিটও লেট নয় তার। সময়ের বিষয়ে সে অনেক সচেতন। তাই তো চিন্তা করতে হয় না জয়ার। গতকাল যখন 9টা 30 বেজে আরও 30 মিনিট পর হয়ে গেল, জয়ার অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল। যখন সারাদিন পার হয়ে গেল 9:30, জয়া তো পাগল প্রায়। ফোন যে করবে তার তো অধিকার নেই জয়ার। অয়ন যদি কিছু মনে করে, ভাবতেই মন খারাপ হয়ে গেল জয়ার। জয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে। এই তো গত বছর অ্যাপেলো হসপিটালে জয়েন করছে গাইনোকোলজিস্ট হিসাবে। হাসপাতালে তার অনেক নাম ডাক 1 বছরের মাঝে। অনেক মেয়েরা তো অ্যাপয়েন্টমেন্ট হবার আগেই বলে দেয় যে সিজার করালে ডক্টর জয়া শেখের কাছেই করাবে। এমবিবিএস পাশ করার পর জয়ার বাবা মিস্টার আফজাল শেখ কত বললেন বিদেশে যেতে, সে যায়নি। তিনি এও বলেছিলেন যে তিনি 1 বছরের মাঝে জয়ার নিজের হাসপাতাল তৈরি করে দিবেন। তাতেও জয়ার আজ, সে অ্যাপেলোতেই জয়েন করবে। যেদিন জয়া ইন্টারভিউ দিতে প্রথম অ্যাপেলোতে ঢুকেছিল, ইন্টারভিউ রুমে প্রথম অয়নকে দেখে। অয়নের অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গি দেখে ফুল ক্রাশ খেয়েছিল জয়া অয়নের উপর। সেই ক্রাশ 1 বছরের মাথায় ভালোবাসায় পরিণত যে কবে জয়া বোঝেনি। জয়া শুধু এটুকু জানে, রোজ অয়নকে না দেখলে, কাজের সূত্রে 1 ঘন্টা অয়নের সাথে না কাটালে তার ভালো লাগে না। অয়ন কি আজ আসবে, নাকি আজও আসবে না, জানা নেই। সেলিনা অল্প করে খিচুড়ি, ডিম ভাজি, আচার দিল অরুকে। অরু সাথে সাথে খেয়ে নিল। সেলিনা, ইসরে মাইয়েটার খুব খিদে লাগছে। ঠিকই তো খায় নাই কাল রাতভর কিছু। অয়ন বাবা, অহনামা, সবাই তো রাইতে কিছু না কিছু খাইছে, মাইয়েটার তো সাধে নেই। মনে মনে সেলিনা,
নতুন বউ এই বাড়িতে তো সকাল 8টা এই রুম থেকে বের হয়, 9টার মধ্যে বাইরে যায় যে যার কাজে। 8টায় রাইতেই যায় মিনু রান্না কইতে, ওই চা, ব্রেড, বাটার, জুস। আপনি ওগুলোকে আবার খাইয়েন। ওই খিচুড়ি আমি ফ্রিজে থাইকা বের কইরে গরম করে দিছি, নতুন বউয়ে খাওয়াইছি, উঠলে সাহেব রাগ করবে। ওরও মাথা নাড়িয়ে সম্মতি দিল। উঠে হাত ধুয়ে নিজের রুমে যাবে বলে সিঁড়িতে পা বাড়ালেন। 8:30 নাগাদ অয়নের ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে মোবাইল অন করে 8:30 বেজে দেখে মেজাজ সেই বিগড়ে গেল অয়নের। এত লেটে কিভাবে উঠল সে? ধপ করে উঠে বসলো সে। গায়ের চাদর উঠতে যাবে, হাত আটকে গেল তার। রাতের কথা মনে পড়ল অয়নের। ও, এখন সে বিবাহিত। ভোরের দিকে ঘুমানোর পরেও সেই শান্তির ঘুম হয়েছে মেয়েটির বুকে। পাশে তাকিয়ে দেখলো মেটে নেই, কই গেল? হুট করে চোখ গেল সামনের স্কাউচের দিকে। কুড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে অরু নামের মেয়েটা, তার বউ। ভেজা চুলগুলো অনেকটা সামনে এসে কপাল ঢেকে গেছে। দুধে আলতা গায়ের রং, গোল গোল দেখতে। অরুকে দেখে অয়নের রাগ যেন নিমেষেই চলে গেল। বিছানা থেকে উঠে টাওয়ালটা নিজের কোমরে জড়িয়ে অরুর কাছে গেল। ভালো করে কিছুক্ষণ অরুকে দেখে ওর চুলগুলো মুখ থেকে সরাতে যাবে, আবার মনে পড়ে গেল সে তো লেট হচ্ছে। তাড়াতাড়ি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় অয়ন। অরু এখনো ঘুমাচ্ছে। ঘুমাবেই না কেন? সারা রাত তো অয়ন তাকে ঘুমাতে দেয়নি। অয়ন স্যুট প্যান্ট শু পরে রেডি হয়ে নিল। এমনি অনেক হ্যান্ডসাম অয়ন, তার উপর অফিসের ড্রেস আপে তাকে আরও হ্যান্ডসাম লাগে। অয়ন ঘড়ি হাতে পড়তে পড়তে অরুর দিকে তাকাতেই অরুর ঘুম ভেঙে গেল। অরু চোখ খুলে তাকাতেই সামনে তার স্বামীকে দেখতে পেল, একদম টিপটপ অবস্থায়। অয়নকে দেখে কিছুটা হা করে তাকিয়েছিল অরু। অয়ন অরুকে উদ্দেশ্য করে বলল, অয়ন, এদিকে আসো। অরু, কই? অরু ধীরে ধীরে অয়নের কাছে গেল। অয়ন নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে অরুর দিকে তাকালো। অরুর কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে নিয়ে এলো। অরুর হাত পা কাঁপছে। তার থেকে বেশি কাঁপছে অরুর ঠোঁট জোড়া। আর অয়ন সেদিকেই তাকিয়েছে। অয়ন তার এক হাত দিয়ে অরুর ঠোঁটের কাটা স্থান স্পর্শ করলো। অরু কেঁপে উঠল। ব্যথা যে ওখানটায়। অয়ন, বা বেশ সুন্দর লাগছে তোমার গোলাপি ঠোঁটে আমার বাইটের স্পটটা, সো হট, বলে অরুর সেই ঠোঁটের জায়গায় ছোট্ট করে একটা চুমু এঁকে দিল। অরু আবার কেঁপে উঠল। চোখ জোড়া বড় বড় করে তাকিয়েছে অরু। ওর ঠোঁট কাঁপাও বন্ধ হয়ে গেছে আবার। অরু ভাবছে, এ কোনো অনুভূতি? কই, গত রাতে তো এই মানুষটা সারা রাত ধরে অরুর শরীরে এমন কোনো জায়গা নেই যে ছোঁয়নি, চুমু দেয়নি। এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি অরুর তখন। এখনও ছোঁয়ায় অরু প্রথম একটু ভালোবাসা পেল, যা কাল রাতে ছিল না। অরু এমন চোখ গোল গোল করে তাকিয়ে থাকা দেখে অয়ন ভুরু কুঁচকে বলল, অয়ন, আজ তোমার চক্করে আমি লেট উঠলাম। আমার কেরিয়ার লাইফে এই ফার্স্ট। অরু কথাটা শুনে বোকার মতো দাঁড়িয়ে আছে অয়নের সামনে। অয়ন, আর কি যেন বলেছিলে রাতে? হ্যাঁ, আমায় একটু সময় চাই। ওগুলো করেন না, আমাকে সময় দিন। এসবের সাথে খাপ খাইয়ে নিতে নিতে ব্লা। অরু, হয় তুমি বোকা নও, না হয় অনেক বেশি চালাক। অবশ্য মেয়েদের বোঝা অসম্ভব। নাটকে তো তোমরা এক নম্বর। তোমাদের কোনটা আসল ব্যক্তিত্ব আর কোনটা নকল বোঝা অসম্ভব। অরু, অয়নের কথাগুলো শুনে যেন অরুর মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে উনি এসব? আগামাথায় কিছুই বুঝছে না, মনে মনে বলছে অরু। অয়ন, যাক। অয়ন অরুর কোমর ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। অয়ন, তোমার কেমন আমার তো বোঝার বিন্দুমাত্র ইচ্ছা নেই। লুক, 9:30 বাজে, ঘড়ির দিকে ইশারা করে। এখন থেকে রাত 10টা পর্যন্ত হিউজ টাইম তোমার কাছে। যত সময় চাই এই খাপ খাইয়ে নিয়ে নিও। আমি ফিরে এসে ঢং দেখব না। তখন আমার তোমাকে চাই। আই মিন টু সে, তোমার শরীরটাকে। বি প্রিপেয়ার্ড। কথা বলে অয়ন রুম থেকে বের হয়ে গেল মোবাইল নিয়ে। অরু অয়নের কথাগুলো না বুঝলেও শেষ কথাগুলো খুব ভালো করেই বুঝেছে, তাই নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছে। ওদিকে জয়ার মন খারাপ এখন অস্থিরতায় পরিণত হয়েছে। অস্থিরতা বললে ভুল হবে, চরম অস্থিরতা। 9:30 তো পার হয়ে গেছে, কই অয়ন তো এলো না। সে কি তাহলে আজও আসবে না? কি হয়েছে তার? জয়ার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে কি আজ ও অয়নের দেখা মিলবে না?
ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে অয়নের বাবা নিশাত হোসেন। এদিকে অয়ন পিছে পিছে অরু নেমে এলো। সিঁড়ি থেকে অয়ন আর অরু নেমছে সেদিকে খেয়াল নেই অয়নের বাবার। অয়ন তার বাবার সামনে এসে বলল, অয়ন আসসালামু আলাইকুম বাবা। পেপার থেকে চোখ সরিয়ে অয়নকে ফর্মাল ড্রেস আপে দেখে অবাক হয়ে গেল মিস্টার নিশাত। মিস্টার নিশাত, সে কি, কোথায় যাচ্ছ তুমি অয়ন? অয়ন গ্লাসে জুস ঢালতে ঢালতে বলল, অয়ন কেন হাসপাতালে যাচ্ছি। অহনা কই? মিস্টার নিষাদ, তোমার অহনা কলেজে গেছে প্রতিদিনের মতো ৯টায়, কিন্তু তুমি হাসপাতালে যাচ্ছ? এটা কোনো কথা হলো? বিয়ের ২ দিনে কেউ কাজে যায়, শুনেছ কখনো? অয়ন জুস শেষ করে বাবার দিকে তাকালো। অয়ন, আসি বাবা, আসসালামু আলাইকুম। মিস্টার নিষাদ, দাঁড়াও অয়ন, তুমি কোথাও যাবে না। আজ বাদে কাল তোমার বউ ভাত, রাতে আরোহী আসবে, তাই আজ অরুর সাথে থাকবে তুমি। অবাক হয়ে যাচ্ছি আমি। অহনা বাইরে, আমি অফিসে চলে যাব একটু পর। তুমি চলে গেলে অরু সারা বাড়িতে একা কিভাবে থাকবে? অয়ন, যেভাবে এরপর থেকে সারা জীবন থাকবে সেভাবেই থাকবে। এই বলে গটগট করে অয়ন বের হয়ে গেল। মিস্টার নিষাদ, মা ওখানে দাঁড়িয়ে আছো কেন, এদিকে আসো। আমি কিন্তু এখনো নাস্তা খাইনি, এসো একসাথে খাবে। অরু, বাবা উনি তো না খেয়ে চলে গেলেন। মিস্টার নিষাদ, আরে ও তো এমনই করে, হাসপাতালে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। ওরও এবার বসলো, একটু আগে খেয়েছে, এখন আর ক্ষুধা নেই। মিস্টার নিষাদ, রোজ রোজ এক ব্রেড বাটার খেতে খেতে আমি না বোর হয়ে গেছি মা। আমার দুপুর আর রাতের খাবার খুবই একঘেয়ে। বোঝো তো কাজের মেয়েদের হাতের রান্না। মা তুমি রান্না করতে পারো? ওরও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সম্মতি দিল, কারণ সৎমায়ের সংসারে তারই রান্না করা রাখতো। দুবেলা, মাঝে মাঝে ৩ বেলা। নিস মিস্টার নিষাদ, বাহ, তাহলে তো খুব ভালো। তোমার মা কিন্তু খুব ভালো রান্না করতেন। কলেজে পড়াকালীন কত তার রান্না খাবার খেয়েছি। তারপর তো আমি বিদেশে গেলাম, বিয়ে শাদি করলাম, আরোহী অহন হলো। অহন অয়নের যখন ৯ বছর, এক বন্ধুর শুনলাম তোমার মা আর নেই, তোমাকে জন্ম দিতে গিয়ে না ফেরার দেশে চলে গেছে। এই বলে মিস্টার নিশাদ দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে ওরও কাঁদছে। মা কেঁদো না, শোনো এটা এখন থেকে তোমার সংসার, এই পরিবারটা তোমার, তোমাকে সবাইকে সামলাতে হবে মা। আজ কথাগুলো তোমাকে তোমার শাশুড়ির বলার কথা ছিল, কিন্তু আমি বলছি। আরোহীর বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের সংসারে ব্যস্ত, না হলে ও একাই আমাদের সবাইকে বিয়ের আগ পর্যন্ত সামলেছে। আর অহনা, অয়নের সংসারে কোনো ইন্টারেস্ট নেই, তা তো বুঝেইছ। এখন তোমাকে নিজের সংসার নিজের মতো করে সামলাতে হবে। অরু, আমি চেষ্টা করব বাবা। মিস্টার নিষাদ, পারবে তুমি মা। আমি এখন আসি, অফিসের সময় হয়ে গেছে, তুমি ঘরে রেস্ট করো। সংসার সামলাতে বলেছি বলে যে আজ বিয়ের ২ দিন এনে কাজে লেগে যাবে তা কিন্তু না। খবরদার, বউ ভাতের আগে কোনো ঝামেলায় জড়াবেন না। অরু মাথা নেড়ে সম্মতি দিল। অয়নের বাবা বের হয়ে গেলেন অফিসে। অয়ন গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকতেই দেখে জয়া হন্তদন্ত হয়ে হাসপাতালে সিইও মিস্টার সুশান্ত চৌধুরী কেবিনে গেল। অয়নকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং দিল। অয়ন নিজের কেবিনে চলে গেল। জয়া, স্যার মে আই কাম ইন? সুশান্ত, ইয়েস কাম ইন। গুড মর্নিং ডিয়ার জয়া। জয়া, গুড মর্নিং স্যার। স্যার, ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সুশান্ত, ইয়েস প্লিজ। জয়া, স্যার, it's really 10:30. Where is your CFO? He did not come yesterday also. Is there any problem, sir? Please tell me. Sushant, maybe some personal issue. Don't know. Jaya, but don't know we should ask him. সুশান্ত মাথা উঁচু করে কিছু বলতে যাবে, অয়ন ফোন আসলো তার ফোনে। সুশান্ত, ডক্টর জয়া, এক্সকিউজ মি। হ্যালো, জি মিস্টার অয়ন, আপনি হাসপাতালে? ওকে, আমি ডাক্তারদের পাঠাচ্ছি এক এক করে। অয়ন অফিসে, কথাটা শুনে জয়ার বুকটা মনে হয় শান্ত হয়ে গেল। সুশান্ত ফোন রেখে জয়ার দিকে তাকাতে জয়া বলল, জয়া, এক্সকিউজ মি স্যার বলে জয়া বের হয়ে গেল। না, অয়নকে এক নজর হলেও দেখতে হবে তার। কিন্তু তার তো এখন অয়নের সাথে দেখা করার সময় তো নেই। সন্ধ্যা 6:30। এখন কি করবে সে? সে তো অয়নকে না দেখলে পাগল হয়ে যাবে। অরু রুমে এসে রুমটা সুন্দর করে গোছাতে লাগলো। হঠাৎ করে ওর চোখ গেল বিছানায়। সাদা বিছানায় লাল রঙের দাগ। অরুর এর পিছনের কারণ জানা নেই। জানা নেই যে এটাই তার সতীত্বের প্রমাণ। আজ এই প্রমাণ পেয়ে অয়ন তাকে কাছে টেনেছে, এটা যে অরুর জানা নেই। অরু বিছানায় কাছে যেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এটা রক্ত। কিভাবে আসলো? কই, তার সারা শরীরে ঠোঁট বাঁধে তো কোথাও কাটেনি যে এত রক্ত পড়বে। তাহলে কি ওনার কাটলো কোথাও, নাকি অরুর পিরিয়ড হলো? ও হ্যাঁ, অরুর তো ডেট কাছাকাছি, কিন্তু না হয়নি তাহলে।
অয়নের সামনে বসে আছে ডাক্তার রাকিব, নিজের গত 2 দিনের কাজের এক্সপেন্সের জবাবদিহিতা করতে। অয়ন হাসপাতালের চিফ ফিনান্স অফিসার। হাসপাতালে আর্থিক সকল কার্যক্রমের অয়নের আন্ডারে। বড় বড় সকল ডাক্তার, হাসপাতালের সকল আর্থিক খ- খরচাপাতির জবাবদিহিতা অয়নের কাছে করতে হয়। এমনকি হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের বেতনই অয়ন দেয়। অয়ন ফাইল চেক করে, যেহেতু মাসের 3 তারিখ, তাই ডাক্তার রাকিবকে বলল যে আজ 3 তারিখ, প্রতি মাসে 2 তারিখে আপনাদের পেমেন্ট দিয়ে দেই। কিন্তু আমি কিছু পার্সোনাল কারণে আমি গতকাল আসতে পারিনি, আর ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি। কাল দিয়ে দিব। ডাক্তার রাকিব অয়নের কথা শুনে বলল, স্যার ইটস ওকে, নো প্রবলেম। অয়ন, ওকে, গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক। রাকিব চলে গেলে হুট করে অয়নের মাথায় একটা কথা হলো, আরে অরু তো এই কথা বলা হয়নি, কিন্তু অরুর নাম্বার তো অয়নের কাছে নেই। অয়ন দ্রুত বাসার ফোনে ফোন দিল। মিনু ফোন ধরল। মিনু, হলো। অয়ন, খালা, অরুকে ফোনটা দাও। মিনু, অরুকে আব্বাজান? অয়ন, আরে তোমাদের কারো নাম কি অরু? না, তাহলে কার নাম অরু? মিনু, ও নতুন বউ, আচ্ছা, হুম। অয়ন, হুম। মিনু সিঁড়ি বেয়ে অয়নের রুমের সামনে যেয়ে দরজা নক করলো। অরু তখন দর বিছানার দিকে তাকিয়ে। নক শুনে অরুর ভাবনায় ছেদ পড়ল। অরু দরজা খুলে বলল, অরু, জি খালা। মিনু, এই নাও তোমার ফোন। মিনু অরুর হাত থেকে ফোন নিয়ে চলে গেল। অরু, জি। অয়ন, এই তুমি কোথায়? জি, রুমে। অয়ন, বিছানাটা দেখেছ? একটা কাজ করে দ্রুত বিছানার চাদর তুলে ধুয়ে ফেলো। কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, চাদর তুমিই ধুয়ে, বুয়াদের দিয়ে আর ধোয়াবে না। অরু। অয়ন, হ্যালো, বুঝেছ? অরু, জি। একটা কথা বলি অয়ন, কি? আপনার কি কোথাও কেটে গেছে? রক্ত আসলো কোত্থেকে? অয়ন এবার হতবাক, মেজাজটাও খারাপ হচ্ছে। এবার ওর কিছু না বললেই ফোন কেটে দিল। টু টু। অরু, ফোনটা কেটে দিল। মন খারাপ হয়ে গেল অরুর। অরু বিছানার চাদর উঠিয়ে অয়নের কথা মতো ধুতে গেল। ফোন রেখে পিছনে তাকাতে অয়ন দেখে ঝড়ের বেগে কেউ তার কেবিন নক করে ঢুকে গেল। সেটা আর কেউ না, জয়া। জয়ার এমন কাজ দেখে অয়নের মেজাজ আরও খারাপ হয়ে গেল, কিন্তু অয়ন সেটা একটা স্বাভাবিক আর রাগ হলেও দুটা জিনিস। এক, যার উপর রাগ করে তাকে, তার কথাকে সম্পূর্ণ ইগনোর করে, আর দুই, যার উপর রাগ করে তাকে ঠান্ডা মাথায় অপমান করে। অয়ন, ডাক্তার জয়া, আমি কিন্তু আপনার এই তাড়াহুড়ার আগমনের কারণ জানি, বলে অয়ন বাঁকা হাসি দিল। জয়া, এই হাসির উপরেই তো জয়া ফিদা। জি। অয়ন, জি। জয়া, কী কারণ স্যার? অয়ন, গত মাসের পেমেন্ট, যেখানে প্রতি মাসে 2 তারিখে আপনাদের পেমেন্ট দেই আমি, সেখানে আজ 3 তারিখ। সরি ডাক্তার, আজও পাচ্ছি না পেমেন্ট দিতে। ব্যাংক যেতে পারিনি, কাল দিয়ে দিব। চিন্তা করবেন না, পেমেন্টের চিন্তায় তো দেখছি আপনি সব ভুলেই গেছেন ম্যানার্সও। অয়নের এই ধরনের কথা শুনে জয়া বড়সড় একটা ধাক্কা খেলো, সাথে কষ্ট লজ্জা দুটোই। জয়ার চোখের পানি টলমল করছে। জয়া কিছু বলতে যাবে, তখনই অয়ন বলল, অয়ন, আপনি এখন আসতে পারেন ডাক্তার জয়া, 6:30টায় দেখা হবে। জয়া কথা না বাড়িয়ে চলে গেল। আরোহী কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনেক রোজ রাতে খুব দেরি করে ফেরে। মাঝরাতে কারোর সাথে ঘন্টা খানিক কথা বলে। আরোহী জিজ্ঞাসা করলে বলে বিদেশের ক্লায়েন্ট। বিদেশের ক্লায়েন্টের সাথে আরোহীর সামনে কথা বলা যায় না, বারান্দায় কথা বলা লাগে কেন? বিয়ের 4 বছরে অনেকের এত অচেনা কোনোদিন লাগেনি যা ইদানিং লাগছে। 4 বছরের পরিচয় তো আলাদা, তার আগে 5 বছরের প্রেম, 9 বছরে এত সুন্দর সম্পর্ক, কবে এমন দূরত্ব এলো বোঝেনি আরুই। বিয়ের প্রথম 3.5 বছর আরোহী মনে করত যে তার চেয়ে লাকি এই দুনিয়ায় কোনো মেয়ে নেই। এত ভালোবাসা, কেয়ার করতো অনেক। এই তো সেদিনের কথা, আরোহী যখন বলল সে মা হতে চলেছে, অনেক খুশিতে পাগল প্রায়। আরোহীকে মাটি থেকে যেন পায়ে রাখতে দিত না। প্রেগনেন্সির 9 মাস অনেক অফিসেই যায়নি। অফিসের কাজ বাসায় বসে করেছে দিন রাত, আরোহীর খেয়াল রেখেছে। আর সেদিন রুষার জন্ম হলো, সেদিন অনেক খুশিতে কেঁদেই দিয়েছিল। সারা হাসপাতাল, অফিস, পাড়াপড়শিদের মিষ্টি খাইয়েছিল। অফিসের স্টাফদের সেই মাসে বোনাসও দিয়েছিল। মাসের মাঝখানে কত সুন্দর ছিল আরোহী, অনেকের চড়ুই সংসারে তাদের ছোট্ট রুষাকে নিয়ে। কিন্তু গত 1 মাস ধরে অনেক বদলে গেছে। আরোহীকে সময় দেয় না, সেটা আলাদা। সে তো ইদানিং তাদের রুষাকেও সময় দেয় না। সে অনেক
রোজ ৮ ঘন্টা অফিস করে ক্লান্ত শরীর ফিরে হাত মুখ ধুয়ে রুষার সাথে ২ ঘন্টা খেলা করে সেই অনেক ১ মাসে রুষার সাথে ৫ মিনিটও খেলে না। ২ বছর ৬ মাসের বাচ্চাটা সারাদিন তো এই অপেক্ষায় থাকে যে কখন তার বাবাই আসবে তার সাথে খেলা করবে। আরোহী এখন ১ মাস আগে সেই দিনের কথা মনে পড়ল, যেদিন কলিং বেল বাজার সাথে সাথে রুজা গুটিগুটি পায়ে দৌড়ে দরজা খুলে আর বাবাইয়ের দিকে ২ হাত বাড়িয়ে দিয়েছিল। প্রতিদিনের মতো অনেক রুষাকে কোলে নিয়ে কপালে দুটো চুমু দিয়ে ভিতরে নিয়ে এসেছিল। ফ্রেশ হবে বলে রুষাকে নামিয়ে যেই গেল, রুষা তো প্রতিদিনের মতো সব খেলনা বই নিয়ে অনেকের জন্য বসেছিল। সে অনেক ফ্রেশ হয়ে এসে খেলবে। অনেক ফ্রেশ হয়ে নিচে ঠিকই এলো, কিন্তু রুষার সাথে খেললো না। আরোহীকে খাবার দিতে বলে উপরে চলে গেল। আরোহী খাবার এক হাতে নিয়ে আর এক হাতে রুষার হাত ধরে উপরে গেল। খাবার হাতে দিতে অনেক খেয়ে নিল। খাবার শেষের সাথে সাথে রুষা অনেকের হাত ধরে টানতে লাগলো। অনেক বলেছিল, মা, আজ আমি অনেক ক্লান্ত, আজ খেলবো না। রুষা সেদিন লক্ষ্মী মেয়ের মতো অনেকের গালে চুমু দিয়ে একাই একাই খেলবে বলে নিচে গেল। আরোহী সেদিন অনেককে অন্যরকম লাগছিল, ভেবেছিল হয়তো সত্যি অনেক আজ অনেক ক্লান্ত। কিন্তু এরপর ৬-৭ দিন গেল, রোজ অনেক একই কথা বলে। আরোহী আর রুষাকে অ্যাভয়েড করে। রুষাও সে কয়দিন রোজ আশা করে অনেকের কাছে যেত আর মন খারাপ করে ফিরে আসতো। আর একদিন অনেক বেল দেওয়ার সাথে সাথে রুষা তার সামনে গেলে রুষাকে পাশ কেটে চলে গেল। রুষা অনেকের পিছন পিছন গিয়ে অনেককে হাত ধরে টানা আরম্ভ করলো। অনেক হয়েছে, আজ বাবাই রুষার সাথে খেলতেই হবে। রুষা, বাবাই, চলো চলো খেলা খেলা। অনেক, না এখন না, যাও পরে। রুষা, খেলা খেলা, তলো তলো। অনেক, বললাম তো যাও। এই বলে ঝাড়ি মেরে হাত সরিয়ে দিল। সেই সময়টুকু আরোহী রুমে ঢুকে সবটা দেখে নিল। আরোহী রুষার দিকে তাকালো। রুষার চোখে পানি টলমল করছে। আরোহী, অনেক, এমন করছো কেন? ভালোভাবেই তো বলা যায়। কি হয়েছে ইদানিং তোমার? অনেক, কিছু ভালো লাগে না অত ন্যাকামি। অনেক, অনেক চুপ, যাও তো এখন থেকে, জাস্ট লিভ। আর অনেক রুষার হাত ধরে টেনে আরোহীর হাতে দিয়ে বলল, অনেক, যাও, একেও সরাও এখান থেকে। আরোহীর চোখ বেয়ে দুফোঁটা জল বের হয়ে গেল এসব মনে পড়ে। সেদিনের পর থেকে অনেক পুরো পাল্টে গেছে। পাল্টে গেছে তাদের সম্পর্ক। রুষা ওই দিনের পর থেকে আর অনেকের কাছে যায় না, খেলতে চায় না। রুষার ছোট্ট মনটা অনেক সেদিনে খারাপ আচরণে কি বুঝেছিল তার জানা নেই। তবে সেই থেকে বাবার প্রতি বিশাল অভিমানের পাহাড় তার মনে সৃষ্টি হয়েছে, এটা ভালো করেই বোঝা আরোহী। অরু অয়নের কথা মতো নিজের হাতে চাদর কেচে ছাদে নেড়ে দিয়ে আসলো। বেলা ১টা। অরু শাড়ি চেঞ্জ করে নিল। চাদর ধুতে গিয়ে শাড়ি ভিজে গেছে। শাড়ি চেঞ্জ করে পরনের শাড়িটাও ধুয়ে আবার ছাদে যেয়ে নেড়ে দিল। এখন অরুর পরনে একটা সুতির হলুদ শাড়ি। বিছানায় নতুন চাদর বিছিয়ে খাটে হেলান দিয়ে বসলো অরু। ক্লান্ত লাগছে তার। রাজ্যের ঘুম ভর করলো অরুকে। অয়ন লাঞ্চ খেতে ক্যান্টিনে যেতে ধাক্কা খেলো জয়ার সাথে। জয়া সরি সরি বলতে উপরে তাকাতে অয়ন দেখে হাঁ করে তাকিয়েছে। অয়ন ইটস ওকে বলে জয়াকে পাশ কাটিয়ে চলে গেল। খেতে বসলো। জয়া হুট করে অয়ন যে টেবিলে বসা সেখানেই বসে পড়লো। বলল, জয় জয়া, স্যার, বাইরের খাবার এখন খাওয়া ঠিক কিনা দেখে, করোনা ভাইরাসের যে প্রকোপ, আমি বাসা থেকে নিজের হাতের রান্না করে নিয়েছি, প্লিজ এখান থেকে খান। অয়ন, না, আমি রোজ যা খাই আমি তাই খাবো। আর আপনি কি বলতে চাচ্ছেন যে হাসপাতালের ক্যান্টিনে খাবার অস্বাস্থ্যকর? মানে আপনি আমার ম্যানেজমেন্টের উপর সন্দেহ করছেন? আমি এদের পর্যন্ত টাকা দিয়ে রেখেছি, এরা স্বাস্থ্যকর খাবার ছাড়া সরবরাহ করে না। জয়া, না, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আপনি আজ আমার হাতে খাবার খাবেন, প্লিজ প্লিজ। জয়া জোরাজোরিতে অয়ন বেশি কথা বাড়াল নয়, খেয়ে নিল। কেবিনে অয়নের কথায় জাস্ট কষ্ট পেল জয়ার। মন খুব ভালো, কারণ অয়ন তার হাতে রান্না খেয়েছে আর খেয়ে ওঠার সময় রান্নারও প্রশংসা করেছে। ওদিকে অনেকের আসতে দেরি দেখে আরোহী ফোন দিল। অনেক, হ্যাঁ বলো আরোহী, শোনো, আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল, মনে আছে? বিকেলে বাড়ি যেতে হবে না? পরশু ভাইয়ের বহুভাত। অনেক, ও মনে ছিল, কাল যাব সকালে, আজ ফিরতে পারবো না জলদি। আরোহী, এটা কোনো কথা হলো? না, তুমি আজই আসবে।
কিচ্ছু জানি না অনেক। বললাম তো পারবো না বলে ফোন কেটে দিল। আরোহী ছাড়ার পাত্র না, আজই যাবে সে, তাও অনেককে নিয়ে। আরোহী ব্যাগ গুছিয়ে কমপ্লিট। রুষাকে রেডি করিয়ে নিয়ে আরোহী ব্যাগপত্র নিয়ে বের হয়ে অনেকের অফিসের উদ্দেশ্যে। অনেকের অফিসে পৌঁছে ব্যাগ আর রুষাকে গাড়িতে রেখে আরোহী ভিতরে ঢুকলো। আরোহীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আরোহী অনেকের ক্যাবিনে নক না করে ঢুকে গেল। অনেক মনোযোগ সহকারে ফাইল দেখছে। আরোহী সারপ্রাইজ অনেক তুমি? আরোহী শুধু আমি না, সাথে ব্যাগপত্র আর তোমার মেয়েও আছে, তারা গাড়িতে। চলো তো এখন। অনেক কোথায়? আরোহী বললাম না বাড়ি যাব। অনেক হোয়াট দ্য ড্যাশ আর ইউ ক্রেজি? বলেই বলি নাই তোমাকে যে আজ যেতে পারবো না, তাও তুমি এমন ব্যাগপত্র নিয়ে এসেছো? কোনো সেন্স নেই, যাও বাসায়। বলত না কি গো? আরোহী চিৎকার করছো কেন তুমি অনেক? সবাই কি ভাবছে দেখো, কাছের দরজা, সবাই তাকিয়ে আছে এদিকে। অনেক আমি কি করছি? তুমি ননসেন্সের মতো কাজ করলা কোন আক্কেলে? চিৎকার করে আরোহী এবার কেঁদেই দিল। আরোহী কিভাবে কথা বলছো তুমি? এত খারাপ বিহেভ করছো কেন? অনেক এই শোনো, যা সরো। মাথা গরম করে দেয়, ভালো মুডটা নষ্ট করে দিলে। আরোহী অনেকের তুই তুকারি দেখে অবাক। আরোহী অনেক তোমার কি হয়েছে? তুই তুকারি করছো তুমি আমার সাথে? অনেক যাও তুমি বাসায় এখন প্লিজ। মাথা আর গরম করো না, সিনক্রেট করো না, জাস্ট লিভ। আরোহী তুমি বদলে গেছো অনেক, বদলে গেছো। এই বলে অনেকের কলার ধরে কাছে টেনে নিল আরোহী। কাছের দরজার বাইরে সবাই ওদের দেখছে। অনেকের মাথায় এবার রক্ত উঠে গেল। আরোহীকে সরিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। সন্ধ্যা 6টা। জয়া সব ফাইল রেডি করে যেই না অয়নের কেবিনে ঢুকতে যাবে, দেখতে পেল অয়ন ফোনে কথা বলতে বলতে একটা ছেলেকে ইশারা করলো। ফোন রেখে জয়াকে বলল যে সব ডিটেলস ওকে বুঝিয়ে দেন। ডক্টর জয়া, হি ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট সায়ম আহমেদ। এই বলে অয়ন বের হয়ে গেল। জয়ার মন খুব খারাপ হয়ে গেল। এবার একটু হলে কেঁদেই দেয়। অয়ন বাসায় ফিরে আসলো, মাথাটা তার খুব ব্যথা। রুমে ঢুকে তার বউ ঘুমাচ্ছে। মোবাইল ওয়ালেট ডেস্কে রেখে অরুর কাছে গেল সে। তারপর কি ভেবে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল অয়ন। দরজা আটকানোর শব্দে ঘুম ভাঙল অরুর। সে কি 7:30 বাজে? সে এতক্ষণ ঘুমিয়েছে? ঘুমের ঠেলায় তো দুপুরে খাওয়া হয়নি। অরুর মাথায় হাত। ওয়াশরুমে কিসের শব্দ? উনি চলে এসেছেন। অরু দ্রুত পায়ে নিচে গেল। কাজের বুয়া সবাই লাইন দিয়ে স্টার জলসার সিরিয়াল দেখছে। অরু কাউকে কিছু না বলে রান্নাঘরে গেল। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে উপরে নিয়ে গেল। যাওয়ার সময় বুয়াদের উদ্দেশ্য করে অরু বলল, অরু খালা, আমি তো দুপুরে খাইনি, আপনারা তো একবারও আমাকে ডাকলেন না। বুয়ারা থ হয়ে গেছে। সেলিনা অরুর কথার উত্তর দিয়ে বলল, সেলিনা, নতুন বউ কত ডাকছি তোমারে, তুমি তো কি ঘুম উঠলাই না। আসলে কই অরুকে কেউ ডাকেইনি, কারণ তারা ভুলে গেছিল যে ঘরে নতুন একটা বউ এসেছে। আসলে এত বছর অভ্যাস তো দুপুরের খাওয়া, নতুন মানুষকে তারা ভুলেই গেছে। অরু সেলিনার কথা শুনে আর কিছু বলল না, উপরে চলে গেল। অরু রুমে ঢুকে দেখে অয়ন শাওয়ার নিয়ে খালি গায়ে বেরোচ্ছে। অরুকে দেখে টাওয়ালটা রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। অরু অয়নের কাছে গিয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, অরু এটা খেয়ে নিন, অফিস থেকে এসেছেন, নিশ্চয় খুব ক্লান্ত। অয়ন শরবত বুঝি খাওয়া যায়? অরু অয়ন দাও। অয়ন ঢকঢক করে পুরোটা শাওয়ার করলো। সত্যি রিলিফ রাখছে। অয়ন গ্লাসটা পাশে রেখে অরুর কোমর ধরে নিজের কাছে নিয়ে গেল। অয়ন কি বলেছিলে যেন তখন? আমার কোথায় কাটছে কি না? ওটা তোমার রক্ত অরু, কিন্তু আমার তো হয়নি। কি হয়নি? অয়ন অরুকে ছেড়ে খাটে নিয়ে আদাশোয়া হয়ে বলল, অয়ন বললাম বা তুমি হয় অনেক চালাক হও, না হয় খুব বোকা। যাক, এদিকে এসো। অয়নের কাছে ডাকায় অরুর বুকটা ধুক করে উঠল। তাহলে কি এখন আবার অয়ন ওসব করবে? অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়নের অরুর হাত ধরে কাছে বসালো। অয়ন মাথাটা খুব ব্যথা করছে, চেপে দাও। অরু অবাক। অয়ন কি হলো, দাও। অরু কাঁপা কাঁপা হাতে অয়নের মাথায় হাত দিল। চেপে দিচ্ছে আর অয়ন চোখ বন্ধ। এরকম আধ ঘন্টা যাওয়ার পর হঠাৎ অয়ন চোখ খুলে তাকালো অরুর দিকে, একটা নেশা ভরা চোখে। অয়ন হয়েছে, আর লাগবে না, কিছুটা রিলিফ লাগছে। আর বাকিটা? অয়ন উঠে অরুর দুই গাল দুই হাত দিয়ে টাচ করলো।
তারপর হুট করে অরুর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অরুর চোখ বড় বড় হয়ে গেল। কলিং বেলের আওয়াজে ঘোর কাটল অয়নের। অরু চোখ কুঁচকে আছে এখনো। অয়ন হেসে দিল, বলল, অয়ন, আর বাকিটা এই এখনই হলো। নাও আই ফিল রিলিফ। অরু এবার চোখ খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে। অয়ন, এই তুমি কিস করতে পারো না কেন? কেমন করে ঠোঁট শক্ত করে রাখো? সব সময় আমি দিব নাকি? তুমি আমাকে দিবা না? ওর কি কি দিব? অয়ন এক ভুরু উঁচু করে তাকিয়ে আছে এবার। তোমার মাথা। অরু আবার মাথা নিচু করে আছে। মনে হয় বাবা এসেছেন। অয়ন এসেছেন না এসেছে? অহনা এসেছে। যাও দেখে আসো। অরু দ্রুত উঠে যেতে নিল। অয়ন আবার বলল, অয়ন, আরে বেশ দ্রুত হাঁটতে পারো তো। আমি তো ভাবছিলাম তোমার পা সবসময় বরফের মতো জমে থাকে, তাই অত আস্তে হাঁটো, কিন্তু না, আমার কাছে আসতে গেলেই হাঁটা দ্রুত হয় না শুধু। অরু আর দেরি না করে এক প্রকার দৌড়ে গেল রুম থেকে। অয়ন আবার আগের মতো শুয়ে চোখ বন্ধ করে থাকলো। অরু নিজের গাল দুটো হাত দিয়ে চেপে নিচে নামছে। কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে। নিচে নেমে দেখলো অহনা নয়, বরং আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে ছোট্ট একটা মেয়ে। সেলিনা বুয়ো দরজা খুলে বলল, সেলিনা বুয়ো, বড় আম্মা যে, কিরম আছো? আরে রুষা মা, আসো আসো। অরু এবার বুঝলো এটা তার বড় ননদ। মুখে প্রশস্তর হাসি দিয়ে দৌড়ে গেল নিচে। অরু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আরোহী, এই তো, কি খবর? অরু, ভালো। হাই, কি তো নাম তোমার? রুষা, লুসা। আরোহী, রুষা। সবাই সোফার ঘরে বসলো। আরোহী মন যে কত খারাপ সেটা শুধু আরোহীই জানে। আজ তার সব থেকে প্রিয় মানুষটা যে তার গায়ে হাত তুলেছে। খুব কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু উপায় নেই। এই বাসায় সবাই যে বুঝে যাবে তাহলে। ওর যে বাসায় নতুন, তাই তো সে বুঝতে পারেনি যে আরোহী ভালো আছে কথাটা যে পুরোপুরি মিথ্যা। আরোহী যে ভালো নেই এটা এখনো অরুর অবুঝ মন যে বোঝেনি। আরোহী যে কত চঞ্চল তাও তো জানে না। অরু তো সেই থেকে রুষার সাথে খেলায় ব্যস্ত। আরোহী আজ দুপুর থেকে খায়নি, এখন খুব দুর্বল লাগছে। আরোহী, অরু, কি রান্না হয়েছিল দুপুরে? অরু, সেটা তো জানি না আপু। আরোহী, মানে খাওনি তুমি দুপুরে? অরু মাথা নাড়িয়ে না বলল। আরোহী সেই মিনু সেলিনাকে ডাকলো। অরু, আপু, মানে আমি ঘুমায় গেছিলাম। আরে থাক, আর খালাদের সাফাই গাইতে হবে না, আমার ভালো করে জানা আছে ওনাদের স্বভাব। খালা, নতুন একজন মানুষ বাসায় আছে, ভুলেই গেছেন বুঝি? কেন এমন করেন আপনারা? এতদিনের কথা না হয় আলাদা ছিল যে বাবা বাইরে, বুনু বাইরে থাকতো বলে দুপুরে তেমন রান্না বান্না হতো না, কিন্তু এখন থেকে নেক্সট টাইম যেন না হয়। এখন দ্রুত খাবার দেন আমাদেরকে। অরু, ভাইয়া আজ অফিসে গেছে তাই না? অরু, গিয়েছিল কিন্তু ফিরে এসেছেন। আরে তাই? ভাইয়া বাসায়? ভাবছি আমি, বলে আরোহী দৌড়ে উপরে অয়নের রুমে গেল। অরু এদিকে রুষার সাথে খেলায় মগ্ন। রুষাকে যেন অরুকে পেয়ে খুশি। বান্ধবী বানিয়ে নিয়েছে রুষা অরুকে। দরজা ঢোকার শব্দে অয়ন চোখ খুলে তাকালো। আরোহী ভাইয়ের কাছে যেয়ে বসলো। আরোহী, কেমন আছিস ভাইয়া? ভালোই। কি হয়েছে, কাঁদছিস কেন? আরোহী, কই, বল কি হয়েছে? আরোহী, না তো, কে বলেছে? অয়ন, বুঝি। আরোহী, বেশি বুঝিস তুই না ভাইয়া। আচ্ছা অরু, যে দুপুরবেলা না খেয়ে আছে, ওকে খেতে বলিসনি কেন? অয়ন, না খাওয়া নাকি? জানতাম না। না খেয়ে থাকার কি আছে? আরে ও কি ইচ্ছে করে না খেয়ে আছে? জানিস না খালারা কীরকম? অয়ন, হুম, খালাদের সংসার তো এটা না, এটা অরুর সংসার, ওকে সামলাতে হবে। আরোহী, ও বাসায় নতুন ভাইয়া, সব বুঝতে সময় লাগবে। হুম। আরোহী, চল একসাথে খাবো। অয়ন, এখন খাবো না, বাবা আসুক, বাবা অহনা আসুক খাবো, তুমি অরুকে নিয়ে খেয়ে নাও। আরোহী চলে যেতে নিল। অয়ন বলল, অয়ন, বনু, অনিক আসেনি কেন? অনিকের কথা শুনে আরুয়ের চোখে পানি চলে এলো। অয়নের দিকে না ফিরেই, আরে কাল আসবে, আজ অফিসে কাজ ছিল। অয়ন, আর রুষা? আরোহী নিচে অরুর সাথে খেলছে। অয়ন, আচ্ছা, যা, আমি আসছি। আরোহী বের হতে হতে চোখের পানি মুছে নিল। অয়ন ঠিকই বুঝতে পেরেছে যে আরোহী কাঁদছে। ওর ভারী গলা শুনেছে। আরোহীর মলিন চেহারাটা অয়নের চোখ এড়ায়নি। ওর বনুটা তো আগের মতো প্রাণোচ্ছল নেই। জানতে হবে অয়নের সব। অয়ন দ্রুত পায়ে বাইরে গেল। আরোহীর সাথে সাথে নামলো। দুইজনে নেমে দেখে রুষা অরুর কোলে ঘুমিয়ে পড়েছে। আরোহী কিছু বলতে গেলে অরু হাত দিয়ে ইশারা দিল, থাক, ঘুমা গাপু, আমি ওকে খাইয়ে দিয়েছি। আরোহী হাসলো। অয়ন সিঁড়িতে দাঁড়িয়ে অরুকে দেখছে। তারপর কাছে যেয়ে অরুকে
কোল থেকে রুষাকে কোলে নিয়ে উপরে চলে গেল। আরোহী, চল অরু, খেয়ে নিই আমরা। দুজনে খেতে বসলো। রাতে অহনা আর বাবা ফিরে এলো। অয়ন নিচে খেতে এলো খাবার টেবিলে। বাবা, অয়ন, বিয়েটা যে তাড়াহুড়ো হলো, পরশু বৌভাতটা ঠিক হবে নাকি আরও 4-5 দিন পেছাবো? কেউ তো তেমন জানে না। ইনফ্যাক্ট তোমার হাসপাতালে কেউ জানে না। কার্ড করতে হবে, সময় লাগবে। অহনা, বাপি, কার্ডের ঝামেলা করার কী আছে? আর কার্ডের সিস্টেম ওল্ড ফ্যাশন, দরকার কি? ইমেল করেই তো দেওয়া যায়। অয়ন, হ্যাঁ বাবা, অহনা ঠিক বলেছে। আমি আমার হাসপাতালের বন্ধুদেরকে সবাইকে ইমেলে ইনভাইট করে দিব রাতে। অহনা, আমি আমার ফ্রেন্ড আর কাজিনদের, বাবা আমি আত্মীয় স্বজনদের ইমেল করে দিব তাহলে। অয়ন, বাবা অনেককে আর ওর পরিবারকে ফোন করে বলবে শুধু। বাবা আচ্ছা। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। আরোহী আর রুষা আগেই ঘুমিয়েছে। অরু ওদের রুমে পানি রেখে রুমে এসে দেখলো অয়ন ল্যাপটপে কাজ করছে। অরুর খুব ভয় করছে। আজ কি হবে? অয়ন অরু নিজের শাড়ির আঁচল হাতে নিয়ে পেঁচাচ্ছে আর খুলছে, আবার পেঁচাচ্ছে, খুলছে। অয়নের কাজের ফাঁকে একবার অরুকে দেখে নিল। অরু ঠায় দাঁড়িয়ে আছে ওখানে। এই দেখে অয়ন বলল, অয়ন, কি অভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? ওর সাথে সাথে ওয়াশরুমে দৌড়। অয়ন অরুর এই কাণ্ড দেখে বোল্ট। অয়ন কিছুক্ষণ অরুর দিকে তাকিয়ে থেকে আবার কাজে মন দিল। ইমেলে কার্ড সিলেক্ট করে পাঠিয়েছে অহনা। সেটাই ইমেল করবে এখন অয়ন নিজের ফ্রেন্ড হাসপাতালের সবাইকে। এখন আবার পাঠকেরা বলেন, অয়নের এই ইমেলটা যখন জয়ার কাছে পৌঁছাবে তখন কি হবে? জয়া কি করবে? অয়ন যেই না প্রত্যেককে ইমেল একসাথে নিয়ন্ত্রণ করে কার্ডটা সেন্ড করে দিল, সেই সময় অরু ওয়াশরুম থেকে বের হয়ে গেল। অয়ন চোখ তুলে তাকাতে ফ্রিজ। অরুকে দেখলে অয়নের মাথা ঠিক থাকে না। কামনা জাগে খুব হারে। কামনার তাড়নায় মাথায় চেপে বসে অয়নের। না, আর কোনো মেয়েকে দেখলে অয়নের এই ফিল আসে না। অয়নের কামনার একমাত্র সূত্র অরু। হ্যাঁ, এখনই সময়। এখন অয়নের আবার অরুকে চাই, একান্ত নিজের করে। অরু চুপ করে যে খাটে বসলো। অয়ন, অরু, জি, এদিকে এসো। অয়ন, কি হলো, এসো। অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন ল্যাপটপটা সাইডে রেখে অরুর হাত ধরে টানা দিয়ে নিজের কোলে বসালো। অয়ন, তুমি আমাকে দেখে বা আমার কাছে আসলে এত ভয় পাও কেন? অয়ন অরুর কোলে করে উঠে দাঁড়ালো। অরুকে নিয়ে বিছানায় দুদিকে আগালো। ডিনার শেষ করে নিজের রুমে গেল জয়া। মনটা এমনিই ভালো না। অয়নের সাথে আজ সময় পায়নি। গত 3 দিন ধরে কিছুই যেন ঠিক হচ্ছে না তার জীবনে। কেমন একটা ভয় ভয় লাগছে তার। কিসের ভয় সেটা জয়ার নিজেরই জানা নেই, কিন্তু লাগছে, খুব ভয় লাগছে। রুমে গিয়ে বিছানার শরীর এলিয়ে দিল জয়া। 15 মিনিটের ন্যাপ নেবার পর চোখ খুলবে। একটা প্রেগনেন্সি কেসের ব্যাপারে একটু স্টাডি করা লাগবে। তার এখন ল্যাপটপ আর ফাইল নিয়ে বসলো জয়া। ল্যাপটপ ওপেন করতে দেখলে 50টা ইমেল, চেক করতে দেখলে 20টা ইমেলের নিচে যেতেই একটা জায়গায় চোখ আটকে পড়লো। বিশ্বাস হচ্ছে না জয়ার। অয়নের ইমেল।